হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকের ক্লাসে আমি যেটা পড়াবো প্রপার্টিস অফ মাসেল, এটা আমাদের সিলেবাসে রয়েছে। তো ক্লাসটা তোমরা দেখো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ক্লাসগুলো একইভাবে কিন্তু মাদ্রাসার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই বারবার বলি যে ক্লাসগুলো দেখো, তোমাদের অনেকটা উপকার হবে। কেমন? তো প্রপার্টিস অফ মাসেল মানে হচ্ছে পেশির ধর্ম। প্রথম ধর্ম যেটা আছে সেটা হচ্ছে উত্তেজিতা। আমরা জানি কোষ কি করে না, উত্তেজনায় সাড়া দেয়। এবার কোষ বললে একটু ভুল বলা হবে, জীবন্ত কোষ। জীবন্ত কোষের একটা ধর্মই হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া, ঠিক আছে? এবার পেশিও হচ্ছে এরকম জীবন্ত কোষ নিয়ে তৈরি, তাই সঠিক উদ্দীপনা প্রয়োগ করলে কি হয় না, পেশি উত্তেজিত হয়। পেশি এটাকে বলা হয় উত্তেজিতা। কেমন? তো পেশিতে যদি সরাসরি এবং যথোপযুক্ত যদি উদ্দীপক প্রয়োগ করা হয় তাহলে কি হয় না, পেশি উদ্দীপিত হয় আর ফলে কি হয় না, সংকুচিত হয়। তাহলে এই হচ্ছে উত্তেজিতা। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংকোচনশীলতা। সংকোচনশীলতা এটা হচ্ছে পেশির একটা সহজাত ধর্ম, আর এই ধর্মটা শুধুমাত্র পেশিতেই দেখা যায় আর অন্য কোনো কলাতে দেখতে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে পেশিতে 2 ধরনের আর কি কন্ট্রাক্টেড প্রোটিন আছে, যার নাম হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন, যার দরুন কি হয় না, পেশি সংকুচিত হয়। ঠিক আছে? তো এই 2 ধরনের প্রোটিন জাতীয় আর কি সংকোচী উপাদান থাকে পেশিতে, যাকে সংকোচী ফিলামেন্টও বলে, যা কি করে না, পেশিকে সংকুচিত করে। আর এই ধর্মটাকে বলা হয় পেশির সংকোচনশীলতা ধর্ম। বোঝা গেল? 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পূর্ণ বা ব্যর্থ সূত্র। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পূর্ণ বা ব্যর্থ সূত্র। একটা পেশি তন্তুকে যদি যথোপযুক্ত উদ্দীপক প্রদান করা হয় তাহলে পেশি তন্তুটা সংকুচিত হবে, আর এই সংকোচনটা কি হবে না, একদম সম্পূর্ণ হবে বা এবং বলতে পারো সর্বাধিক হবে। ঠিক আছে? কিন্তু যদি একটা দুর্বল উদ্দীপক যদি প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পেশি তন্তুটা আর কি উদ্দীপিত করতে ব্যর্থ হবে। বোঝা গেল? মানে কি, সংকুচিত হবে না। তো এটাই হচ্ছে পূর্ণ বা ব্যর্থ সূত্র। যদি একটা যথোপযুক্ত উদ্দীপক যদি প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে পেশির সংকোচনটা সর্বাধিক হবে। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে পেশি সংকোচন তো সর্বাধিক হবে, এটা উদ্দীপকের শক্তির ওপর নির্ভর করে না। মানে উদ্দীপকের শক্তি বাড়ালে যে সংকোচনটা আরও বেশি হবে এরকম কোনো ব্যাপার না। যথোপযুক্ত উদ্দীপক প্রদান করলে পেশির সংকোচনটা সর্বাধিক হবে, কিন্তু উদ্দীপক যদি দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু পেশি সংকুচিত হবে না। তো এটাই হচ্ছে পূর্ণ বা ব্যর্থ সূত্র। আর এটা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু একটা পেশিতন্তু, মানে এই সূত্রটা কিন্তু একটা পেশিতন্তুর ক্ষেত্রে প্রযোজ্য। একটা সম্পূর্ণ পেশি যেখানে তোমার অনেকগুলো পেশিতন্তু আছে সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। বোঝা গেল? তাহলে এই গেল পূর্ণ বা ব্যর্থ সূত্র। আচ্ছা, আমি এই যে ব্যাখ্যাগুলো বলছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নেবে। কেমন? আচ্ছা, এরপর আসছি 4 নম্বর। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে নিঃসারকাল। নিঃসারকাল মানে হচ্ছে যখন মানে ধরো পেশি একবার উদ্দীপিত হয়ে গেল, তো একবার উদ্দীপিত হয়ে যাওয়ার পর কিছু সময়ের জন্য পেশি দ্বিতীয়বার উদ্দীপিত হয় না, মাঝখানে একটু রেস্ট নেয়। তো সেই সময়টাকে বলা হয় পেশির নিঃসারকাল। ঠিক আছে? এটা ছোটই ছিল, এটা বিসর্গ। হ্যাঁ, এটা ছোটই ছিল যে একবার উদ্দীপিত হওয়ার পর কিছু সময়ের জন্য পেশি দ্বিতীয়বার উদ্দীপিত হয় না, তো সেই সময়টাকে বলা হয় নিঃসারকাল। ঠিক আছে? ক্লিয়ার হলো? এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের সংযোজন। উদ্দীপকের সংযোজন ব্যাপারটা কি? ধরো একটা পেশিকে প্রথম
উদ্দীপনা প্রদান করা হলো। তো সেই ক্ষেত্রে পেশিটা যেইভাবে সংকুচিত হবে, দ্বিতীয়বার উদ্দীপনা প্রয়োগ করলে কিন্তু পেশিটা অন্যরকমভাবে সংকুচিত হবে, মানে পরপর দুবার পৃথক পৃথকভাবে পেশির সংকোচনটা ঘটবে। এবার যখন দ্বিতীয় উদ্দীপনা প্রথম উদ্দীপনার সংকোচনের কালে পড়ে, মানে নিঃসার কালে পরে যদি পড়ে, তখন কিন্তু ওই দুটো উদ্দীপনাটা কি হয়ে যাবে না, সংযোজিত হয়ে যাবে। ঠিক আছে, সংযোজিত হয়ে কি করবে না, পেশির সংকোচন বলটাকে বাড়িয়ে দেবে। তো এটাই হচ্ছে উদ্দীপকের সংযোজন। প্রথমে পেশি সংকুচিত উদ্দীপনা প্রয়োগ করা হলো, পেশি সংকুচিত হলো, কিছুক্ষণ পর আবার উদ্দীপনা প্রয়োগ করা হলো, পেশি সংকুচিত হলো। তো এই ক্ষেত্রে সংকোচনটা পৃথক পৃথক ভাবে হবে। কিন্তু যখন দ্বিতীয় উদ্দীপনাটা পেশির প্রথম উদ্দীপনাজাত সংকোচনের কালের মধ্যে পড়ে, মানে যেটা নিঃসার কালের পর যদি পড়ে, তখন কিন্তু সেই ক্ষেত্রে দুটো উদ্দীপনা কিন্তু সংযোজিত হয়ে যাবে, যার দরুন কি হবে না, পেশির সংকোচন বলটা অনেকটা বেড়ে যাবে। তো এটাই হচ্ছে উদ্দীপকের সংযোজন। কেমন, আশা করি বোঝাতে পারছি। এবার আসছে 6 নম্বর পয়েন্ট, যেটাকে বলা হয় টিটেনাস। এই টিটেনাস ওই টিটেনাস নয় যেটা কুকুর বিড়াল কামড়ালে 24 ঘন্টার মধ্যে নিতে হয়, এটা আলাদা টিটেনাস। ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজির টিটেনাস। তো টিটেনাস জিনিসটা কি, স্বাভাবিক অবস্থায় কোনো পেশিকে যদি যথোপযুক্ত উদ্দীপক দিয়ে উদ্দীপিত করা হয়, তো কি হবে, পেশি সংকুচিত হবে। সংকুচিত হবে, তার কিছুক্ষণ পরে সে পেশিটা শিথিল হয়ে কি করবে না, আবার আগের অবস্থায় ফিরে আসবে। এইটাকে বলা হয় মাসেল টুইচ। বুঝতে পারছি? এবার তাহলে পেশির যে সংকোচন হচ্ছে, আবার পেশি যে আবার আগের অবস্থায় মানে শিথিল হচ্ছে, তার জন্য সময়ের দরকার হয়। তো সংকোচনের জন্য যে সময়টা দরকার হয় তাকে বলা হয় সংকোচন কাল। আর শিথিল অবস্থায় থাকার জন্য যে সময়টা দরকার হয়, যে নির্দিষ্ট সময়টা দরকার হয়, তাকে বলা হয় রিল্যাক্সেশন পিরিয়ড। ঠিক আছে, এবার পরপর উদ্দীপনার, ভালো করে বোঝো হ্যাঁ, পরপর উদ্দীপনার যদি ফ্রিকোয়েন্সিটা দ্রুত হয়ে যায়, ঠিক আছে, দ্রুত হয়ে যায়, যাতে কি হচ্ছে না, পরবর্তী উদ্দীপনাটা মানে সেকেন্ড উদ্দীপনাটা ফার্স্ট উদ্দীপনার সংকোচনের কালের মধ্যে পড়ছে, তাহলে কি হয় না, উদ্দীপনা প্রয়োগের সময় মানে প্রয়োগের সমগ্র সময়কালটা জুড়েই কিন্তু পেশির সংকুচিত অবস্থায় থাকবে। এটাকে বলা হচ্ছে টিটেনাস। বোঝাতে পারলাম? আমি আর একবার পয়েন্টটাকে বলছি, একটু ভালো করে শোনো। পেশিকে স্বাভাবিক অবস্থায় পেশিকে আমি যথোপযুক্ত উদ্দীপক প্রদান করলাম, পেশি সংকুচিত হলো, ঠিক, তারপরে কি হবে না, পেশি আবার শিথিল হয়ে পূর্ব অবস্থায় ফিরে আসবে। তো যতক্ষণ সংকুচিত হতে সময় নিচ্ছে সেই সময়টাকে বলা হচ্ছে কন্ট্রাকশন পিরিয়ড, আর যখন পেশিটা শিথিল থাকছে সেই সময়কালটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন পিরিয়ড। এবার বাই চান্স যদি এই উদ্দীপনার ফ্রিকোয়েন্সিটা যদি দ্রুত হয়, তখন সেই ক্ষেত্রে সেকেন্ড যে উদ্দীপনাটা সেটা যদি পূর্ব মানে ফার্স্ট উদ্দীপনার সংকোচন কালের মধ্যে পড়ে, সেক্ষেত্রে কিন্তু পুরো সময়কালটা জুড়ে কিন্তু পেশিটা সংকুচিত থাকবে। ঠিক আছে, তো তখন তাকে বলা হয় টিটেনাস। কেমন? তো এক্ষেত্রে কি হয় না, পেশিতে তখন কি হয় না, সর্বাধিক টান উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এই পয়েন্টটাও কিন্তু বেশ ভালো পয়েন্ট, আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এবার যে লাস্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে মরণ সংকোচ। মরণ সংকোচ মানে আফটার ডেথ। দেখো, মৃত্যুর পর কি হয় না, পেশিতে একটা কাঠিন্য দশা দেখা যায়। আমরা জানি মারা যাওয়ার পর কি হয় না, বডি স্টিফ হয়ে যায়, মানে পেশির মধ্যে কাঠিন্য দশা দেখা যায়। তো এটাকেই বলা হয় মরণ সংকোচ। এরকম কেন হয় না, মৃত্যুর পর কি হয় না, পেশি থেকে গ্লাইকোজেন অদৃশ্য হয়ে যায়, যার ফলে কি হয় না, এটিপি উৎপাদন হয় না। তো এটিপির অভাবে কি হয় না,
এটিপির অভাবে অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে একটা স্থায়ী যৌগ তৈরি হয়, যেটা এই মরণ সংকোচের পরিবর্তনটা ঘটায়। বোঝা গেল? তো এই ছিল 7টা মাসেলের, এই হচ্ছে মাসেলের 7টা ধর্ম। ঠিক আছে, আমি 7টা মাসেল বলতে যাচ্ছি। এই হচ্ছে মাসেলের 7টা ধর্ম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা তোমরা খাতায় লিখে নিও, তাহলে সুবিধা হবে। আর ক্লাস যদি ভালো লাগে, বরাবরের মতোই বলছি, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে, তাহলে আমারও সেটা শুনতে ভালো লাগবে। ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক জানাবে, কেমন? আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে, তোমাদের ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।